আহ আস্তে ব্যথা পাচ্ছি রায়হান। কেন? এতদিনে তো তোমার অভ্যেস হয়ে যাওয়ার কথা। অভ্যাস হবে কিভাবে? প্রতিবার তুমি এমন হানুরের মতো আচরণ করো। তুমি এত বেশি হট নিলেও নিজেকে কন্ট্রোল করতে পারে না। নিষিদ্ধ শব্দগুলো কর্ণকুহরে পৌঁছাতেই কান দুটো জ্বলে উঠল মেঘার। হাতে ধরে রাখা ফোনটা শব্দ করে ফোনে পড়ে গেল। ফোনের স্ক্রিনে এখনো সে অপ্রীতিকর দৃশ্য রঙিন সিনেমার মতো চলছে, যেখানে দুটো নগ্ন দেহ লেপ্টে আছে একে অপরের সাথে। মুহূর্তেই চোখ ঝাঁপিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল মেঘার। ফোনে যে দুজন মানব মানবীর অপ্রীতিকর দৃশ্য দেখা যাচ্ছে, তারা আর কেউ নয়, মেঘার হবু স্বামী রায়হান এবং তারই বেস্ট ফ্রেন্ড নীলুফা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিয়ের সাজানায় বাঁচতে চলেছে মেয়েটার, অথচ শেষ সময়ে এসে এত বড় ধাক্কা। আলতো করে মেঘার কাঁধে হাত রাখল নুরি। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব হতেই ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘা। নুরি মরিন কণ্ঠে বলল, তোমাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না মেঘা, কিন্তু সত্যিটা জানানোও জরুরি ছিল। নীলু আর রায়হান তোকে ঠকাচ্ছে। তোর অগোচরে ওরা অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়েছে। ওরা নিয়মিত হোটেলে গিয়ে দেখা করে। এই ভিডিওটা ওই হোটেলে একজন স্টাফকে দিয়ে করানো হয়েছে। মেঘা শান্ত নদীর মতো চুপ হয়ে বসে রইল কিছুক্ষণ। কণ্ঠনালী ভেদ করে কোনো আওয়াজ বের হচ্ছে না। ভরসাযোগ্য মানুষদের থেকে আচমকা ধাক্কাটা পায়ের নিচে মাটি কাঁপিয়ে তুলেছে মেঘার। সে লম্বা একটা শ্বাস টেনে নিজেকে শান্ত করলো। পার্স থেকে ফোন বের করে একটা মেসেজ পাঠালো রায়হানের নাম্বারে। এরপর চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলো কাঙ্ক্ষিত মানুষটার। প্রায় মিনিট দশেকের পর সেখানে আগমন ঘটল রায়হানের। বর্তমানে কফি শপটা পুরোপুরি ফাঁকা। খুব বেশি সকাল হওয়ার এখনো লোক সমাগম শুরু হয়নি। রায়হান লম্বা লম্বা কদম ফেলে চলে গেল একদম কর্নারের টেবিলে মেঘার কাছে। চেয়ার টেনে মুখোমুখি বসতেই একজন ওয়েটার এনে দুজনের সামনে দুটো কফি দিয়ে গেল। গরম গরম কফিতে চুমুক দিয়ে রায়হান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, এত সকাল সকাল জরুরি তলব যে? শপিং বাদ আছে এখনো? আমাকে তোমার কেমন লাগে রায়হান? অনেস্টলি অ্যান্সার দেবে। আমি কোনো ভনিতা চাই না। হঠাৎ মেঘার কাট কাট কণ্ঠের প্রশ্ন শুনে ভরকে গেল রায়হান। আমতা আমতা করে বলল, কেমন লাগবে? অবশ্যই ভালো লাগে, এই জন্যই তো বিয়ে করতে চাইছি। তাহলে আমার অগোচরে আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে অবৈধ সম্পর্কে কেন জড়ালে রায়হান? নীলুই কেন? আমি কেন নই? আচমকা মেঘার এমন প্রশ্নে থমকে গেল রায়হান। ধরা পড়ে গিয়ে চোরের মতো নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। মুহূর্তেই কোনো জবাব মাথায় সাজিয়ে উঠতে পারল না। রায়হানকে এভাবে চোরের মতো নজর লুকাতে দেখে ফিক করে হেসে দিল মেঘা। ঠোঁটের কোণে হাসি, অথচ চোখ ভর্তি তপ্ত নোনা জল। মেঘা বিদ্রূপ স্বরে বলল, ইস, চুরি এভাবে ধরা পড়ে গেল। অবশ্য ধরা পড়ে ভালোই হয়েছে, না হলে আজকের এই কঠিন সিদ্ধান্ত কিভাবে নিতাম। এটুকু বলে থামল মেঘা। চেয়ারের সাথে পিঠ ঠেকিয়ে বসে কাটকাট কণ্ঠে বলল, তো মিস্টার রায়হান খান, আমি অবসরপ্রাপ্ত বিচারপতি ইসহাক তালুকদারের একমাত্র মেয়ে ইনায়া আফরোজ মেঘা। ঢাকা শহরে বিশিষ্ট ব্যবসায়িক আফতাব খানের ছোট ছেলে রায়হান খানের সাথে এই বিয়ে ভেঙে দিলাম। আজ এই মুহূর্ত থেকে তুমি মুক্তি। এই পর্যায়ে রায়হানের চেহারা নকশা বদলে গেল। ভদ্র সভ্য চেহারা মুখোশ খুলে পড়ে গিয়ে বেরিয়ে এলো একটা ভিন্ন রূপ। রায়হান কটমট করে বলে উঠল, নিজেকে কি মনে করো তুমি? কোন দেশের বিশ্ব সুন্দরী? কি আছে তোমার মাঝে, যার জন্য আমি রায়হান আকর্ষণ বোধ করব? আয়নায় নিজেকে দেখছো কখনো? নারীর দেহের আকর্ষণীয় ফিগারেই পুরুষ আটকে যায়। সেখানে তুমি নিজের দিকে তাকাও একবার। এই পাতলা ছিপছিপে
করণ দিয়ে কোনো পুরুষের মন ভরানো যায় না মেঘা। নিজেকে বড় কিছু ভাবা বন্ধ করো। বুঝলাম, তবে কোনো প্রেমের সম্পর্ক তো ছিল না আমাদের মধ্যে। বিয়েটা পারিবারিকভাবে ঠিক করা হয়েছিল। তোমার অমত থাকলেও আমাকে সরাসরি বলতে। ও হ্যালো, ইচ্ছা করে রাজি হয়নি বিয়েতে, শুধুমাত্র বাবার জোরাজুরিতেই বিয়েতে রাজি হতে বাধ্য হয়েছি। না হলে তোমার মতো একটা আনফিট মেয়েকে কোনো ছেলেই স্বেচ্ছায় গ্রহণ করবে না। কি হবে তোমাকে দিয়ে? ধরার মতো কোনো জায়গা আছে তোমার দেহে? তোমাকে দিয়ে তৃপ্তি তো পাওয়া যাবে না। তাই সময় থাকতেই নিজের জন্য বেটার অপশন বেছে নিয়েছি। নিজের ভবিষ্যৎ নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছি। এটা দোষের কিছু নয়। মেঘার কান দুটো জ্বলে উঠল এই পর্যায়ে। বডি শেমিং ভাইরাসের মতো একটা সংক্রমণ ব্যাধি, যেটা মন থেকে শুরু করে ধীরে ধীরে মস্তিষ্ক আক্রমণ করে ফেলে, যার ফলাফল নিজের প্রতি হীনমন্যতা এবং আত্মবিশ্বাস কমে যায়। মেঘার সাথে ঠিক একই ঘটনা ঘটল। তার এই ছিপছিপে নিরেট শাস্তির সবচেয়ে বড় অপমানের কারণ হয়ে দাঁড়ালো। এক বুক ঘৃণা নিয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো মেঘা। আর এক মুহূর্তেও দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল সেখান থেকে। কিছুক্ষণের মধ্যেই আমরা ইনচেয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছি। অনুগ্রহ করে আপনারা নিজেদের সিট বেল্ট বেঁধে নিন। আচমকা মাইকে ক্যাপ্টেনের আওয়াজ শুনে কল্পনা থেকে বেরিয়ে এলো মেঘা। খুব শীঘ্রই প্লেন ল্যান্ড করবে ইনচেয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। চলন্ত প্লেনে বসে তীক্ষ্ণ স্মৃতি আর একবার স্মরণ করেছিল সে। জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা মেঘাকে আঘাত করলেও পুরোপুরি ভাঙতে সক্ষম হয়নি, বরং রাগে জেদে সেই দিনই সিদ্ধান্ত নিয়েছে দেশের বাইরে গিয়ে উচ্চতর শিক্ষা অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হবে। রায়হানের চেয়ে বড় কিছু হয়ে এই অপমানের যোগ্য জবাব দেবে। সেই রেশ ধরে এক সপ্তাহের মধ্যেই বিদেশের পথে রওনা হয়েছে মেয়েটা। তবে কোরিয়াতে এটাই মেঘার প্রথম যাত্রা নয়। মেঘার মামা পরশ এহসান পুরো পরিবার সমেত দক্ষিণ কোরিয়াতে সেটলড। সেই সুবাদে বেশ কয়েকবার মেঘা কোরিয়াতে গেছে। অবশ্য লেখাপড়া সহ নানান ব্যস্ততায় গত 8 বছরে একবারও যাওয়া হয়নি সেখানে। জীবনের এই মুহূর্তে এসে চূড়ান্ত ঠকে গিয়ে মেঘা সিদ্ধান্ত নিয়েছে সে মামার কাছে গিয়ে কোরিয়াতে থাকবে, লেখাপড়া করে নিজের ক্যারিয়ার গড়বে। সেই উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে দক্ষিণ কোরিয়ার পথে। ভাবনার মাঝেই প্লেনটা ল্যান্ড করলো এয়ারপোর্টে। মেঘা রিসিভ করতেই সেখানে অপেক্ষা করেছিল তার মামাতো বোন আয়রা। বর্তমানে এই বিদেশের মাটিতে এরাই মেঘার একমাত্র সম্বল। এতগুলা বছর পর পরিচিত মুখ দেখে খুশিতে আপ্লুত হয়ে গেল আয়রা। যদিও আয়রা বয়সে মেঘার চাইতে ছোট, কিন্তু আচার আচরণের দিক দিয়ে মেয়েটা খুবই চঞ্চল স্বভাবের। আয়রা ছটফটে কদমে এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল মেঘাকে। টুকটাক কুশল বিনিময় করে মেঘাকে নিয়ে বসে পড়ল নিজেদের ব্যক্তিগত গাড়িতে। মুহূর্তে সাদা রঙের দামি গাড়িটা ছাই ছাই করে ছুটতে লাগলো বসানোর উদ্দেশ্য। গাড়িটা চলতে শুরু করতে মেঘা সিম কার্ড পাল্টে ফোন লাগালো নিজের বাবাকে। 2 বার রিং হতে সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলেন ইসহাক তালুকদার। ভদ্রলোকের কণ্ঠ চিন্তার রেশ। আম্মা, কত দূর গেছো তুমি? এয়ারপোর্টে থেকে মাত্রই গাড়িতে উঠলাম বাবা, 4-5 ঘন্টার মধ্যেই বাসায় পৌঁছে যাব। তোমার মামা নিতে এসেছে? মামা আসেনি, তবে আয়রা এসেছে। ভদ্রলোক একটু চুপ হয়ে গেলেন। কথার মাঝে সেকেন্ডের বিরতি নিয়ে বললেন, আর একবার ভেবে দেখলেও হতো না আম্মা? এভাবে হুট করে সিদ্ধান্ত নেয়া কি ঠিক হলো? আমি ঠিক ব্যাঠিক কিছু বুঝি না বাবা। ওই লোকটা আমাকে ঠকিয়েছে, প্রতারণা করেছে আমার সাথে। এমন জঘন্য মানুষের চেহারাও আমি দেখতে চাই না।
ওপাশ থেকে শোনা গেল এক অসহায় বাবার বুক ভরা দীর্ঘশ্বাস। একমাত্র সন্তানকে নিজের থেকে এত দূরে পাঠাতে কোনো বাবারই মন সায় দেয় না। কিন্তু জেদি মেয়েটা জেদের কাছে বরাবরই হার মেনে নেন ইসহাক তালুকদার। মেয়েটা বাবার মায়ের থেকে বহু কিলোমিটার দূরে চলে গেছে। কষ্ট শুধু এইটুকুই, এর বাইরে মেয়েটা বিদেশে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, এটাই বা কম কিসে। মনকে 7-5 বুঝ দিয়ে মানিয়ে নিলেই ইসহাক তালুকদার ছোট্ট করে বললেন, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, তোমার মা খুব চিন্তায় আছে তোমাকে নিয়ে। ওকে গিয়ে খবর দেই, রাখছি তাহলে। নিঃশব্দে কলটা কেটে দিল মেঘা। কান থেকে হাত নামিয়ে মাথাটা পেছনে এলিয়ে দিল। সেই অনাকাঙ্ক্ষিত দৃশ্য এখনো চোখের পাতায় ছবির মতো ভাসছে। কাছের মানুষ থেকে পাওয়া এত বড় ধোঁকা কিছুতেই মেনে নিতে পারছে না মেঘা। রায়হান না হয় পর, কিন্তু নীলু ওর নিজের বেস্ট ফ্রেন্ড কিভাবে পারলো এমন জঘন্য কাজ করতে? একেবারে জন্য কি বিবেক বাধা দেয়নি? ভাবতে ভাবতে চোখ থেকে গল গল করে অশ্রু গড়িয়ে পড়ল মেঘার। ছটফটে আয়রাও মেঘার শুকনো মুখ দেখে থমকে গেছে। সে আলতো করে মেঘার কাঁধে হাত রেখে বলল, লোকটাকে তুমি খুব ভালোবাসতে তাই না আপু? চোখেতে মাথা তুলে তাকালো মেঘা। মুহূর্তে চোখের পানি শুকিয়ে গেল যেন। মেঘা কঠিন গলায় জবাব দিল, প্রেম ভালোবাসার সম্পর্ক ওনার সাথে আমার ছিল না আয়রা। বিয়েটা ঠিক করা হয়েছিল পারিবারিকভাবে। তাহলে তুমি এত ভেঙে পড়ছো কেন? ভেঙে পড়িনি আমি। ভেঙে পড়লে আজ কেরিয়া পর্যন্ত এসে পৌঁছাতে পারতাম না। তবে নিজের বেস্ট ফ্রেন্ডের থেকে পাওয়া ধোঁকা মেনে নিতে পারছি না। ব্যাস এতটুকুই। আয়রা আর কোনো কথা বলল না। সম্পর্কটা প্রেম ভালোবাসা হোক বা অন্য কিছু, বিয়ে তো ঠিক হয়েছিল। ওই মানুষটাকে নিয়ে মেয়েটা কল্পনায় একটা অদৃশ্য সুখের সংসার সাজিয়েছিল। হুট করে সেই সাজানো গোছানো স্বপ্ন ভেঙে গেল। কষ্ট পাওয়া স্বাভাবিক, সুতরাং মেঘাকে একটু সময় দেওয়া উচিত। কিছুদিন গেলে নিজে থেকে শোক কাটিয়ে উঠতে পারবে। ব্যস্ত রাস্তার কোণ ঘষে চলতে থাকা গাড়িটা দীর্ঘ 5 ঘন্টার লম্বা জার্নির পর অবশেষে নিজ গন্তব্যে পৌঁছালো। গাড়ি থেকে নেমে একবার ক্লান্ত চোখে চারিদিকে নজর বুলালো মেঘা। শহরের চারিদিকে আধুনিকতার ছোঁয়া, বহুতল ভবনগুলো আরও বেশি আকর্ষণীয়। বাংলাদেশের তুলনায় শহরটা অনেক বেশি পরিচ্ছন্ন এবং আধুনিক। ক্লান্ত নজর জোড়া চারিদিকে বুলাতে বুলাতে বাসার ভেতরে প্রবেশ করলো মেঘা। বড় গেট পেরিয়ে ভেতরে ঢুকতে সবার আগে নজরে পড়ল বড় একটা অ্যাকোয়ারিয়াম। তাতে অসংখ্য রঙিন মাছের মেলা বসেছে। চলতে থাকা ছোট ছোট মাছগুলো দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মেঘার। যাক, এখানে নিজের মনের মতো কিছু বন্ধুত্ব খুঁজে পাওয়া গেল। অবসরের এই রঙিন মাছের সাথেই না হয় সুখ দুঃখ ভাগ করে নেবে সে। বাড়িতে প্রবেশ করতেই মেঘাকে নিয়ে দোতলার দিকে হাঁটা দিল আয়রা। যেতে যেতে বলল, আপাতত বাড়ি ফাঁকা, বাবা মা দুজনই অফিসে গেছেন একটা জরুরি মিটিংয়ে। যদিও আজ যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে মিটিং পড়ে যাওয়ার যেতেই হলো। তুমি ফ্রেশ হয়ে নাও, বাবা মা তাড়াতাড়ি চলে আসবে। মেঘা মুখে কোনো জবাব দিল না, বরং নিঃশব্দে পা মেলালো আয়রার সাথে। সিঁড়ি পেরিয়ে খানিকটা যেতেই আচমকা আয়রার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে পরিচিত নাম্বার থেকে তড়িঘড়ি করে রিসিভ করলো আয়রা। মেঘাকে আঙ্গুলের ইশারায় রুম দেখিয়ে দিয়ে ফোনে কথা বলতে বলতে উল্টোটার দিকে চলে গেল। ছোট্ট করে একটা দম নিয়ে সামনের দিকে পা বাড়ালো মেঘা। দোতলার এদিকে মোট 4টা রুম দেখা যাচ্ছে। তার মধ্যে একটা রুম বাদে বাকি 3টায় লক করা। খোলা রুমটায় নিশ্চয় মেঘার জন্য।
নিজের মনে আন্দাজ করে নিয়ে রুমের ভেতরে ঢুকে পড়ল মেঘা। কৌতূহলীয় চোখে একবার পুরো রুম জুড়ে নজর বুলালো। রুমটা প্রয়োজনের তুলনায় একটু বেশি বড়। চারিদিক একদম ঝকঝকে তকতকে পরিষ্কার, কোথাও বিন্দু মাত্র ধুলোর চিহ্ন নেই। হাতের লাগেজটা খাটের একপাশে রেখে বিছানায় গা এলিয়ে দিল মেঘা। নরম তুলতুলে বিছানার শরীর ছোঁয়াতেই প্রশান্তিতে চোখ বুজে এলো। দীর্ঘ যাত্রার সকল ক্লান্তি এক নিমেষে উবে গেল যেন। অলস ভঙ্গিতে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করলো মেঘা। মন চাইছে সবকিছু ভুলে একটা লম্বা ঘুম দিতে। ভাবতে ভাবতে চোখ দুটো আরো আটঘাট করে বন্ধ করলো মেঘা। ঠিক এমন সময় স্টক একটা পারফিউমের গন্ধ হাওয়ায় ভাসতে ভাসতে নাকে এসে ধাক্কা খেলো। স্লোমনটা মেঘার অপরিচিত, তবে ঘ্রাণটা পাগল করে দেওয়ার মতোই অদ্ভুত সুন্দর। পারফিউমের গন্ধের উৎস খুঁজতে ফট করে চোখ মেলে চাইল মেঘা। শোয়া থেকে তরিং উঠে দাঁড়ালো। এরপর সামনে তাকাতেই চোখ দুটোতে বিস্ফোরণ ঘটল যেন। নিজের রুমে অপরিচিত একজন পুরুষকে দেখে ভড়কে গেল মেঘা। তার চেয়ে বেশি আশ্চর্য হলো লোকটার অবস্থা দেখে। সদ্য শাওয়ার নিয়ে বের হওয়া সুদর্শন যুবকটির দেহের উপরভাগ সম্পূর্ণ উন্মুক্ত। সুঠাম দেহের প্রতিটি কোণায় বিন্দু বিন্দু পানিকণা বিদ্যমান। ভেজা চুলগুলো কপাল ছড়িয়ে চোখ পর্যন্ত ঢেকে দিয়েছে, যার ফলে চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। মাথার পানি না মোছায় সমগ্র চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। ঘাড়ে ঝুলিয়ে রাখা টাওয়াল দিয়ে ভেজা চুল মোছার ব্যস্ত ব্যক্তির আশেপাশে কোনো দিকে খেয়াল নেই। সে আপন মনে ড্রেস চেঞ্জ করার ব্যস্ত। স্বাভাবিকভাবেই সে কারবার থেকে নিজের জন্য একটা টি শার্ট আর ট্রাউজার বের করে নিল। এরপর কোমরে জড়িয়ে রাখা টাওয়ালটা এক টানে খুলে টাইলসের ফ্লোরে রেখে দিল। আচমকা এহেন দৃশ্য তাজ্জব বনে গেল মেঘা। চোখের সামনে ঘটে যায় এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য মাথায় জং ধরিয়ে দিল। একই লং জার্নিতে কাহিল দেহ। তারপর এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য, সব মিলিয়ে শরীরটা আর শক্ত থাকতে সায় দিল না মেয়েটার। মুহূর্তে অচেতন হয়ে ঢলে পড়ল নরম তুলতুলে বিছানায়। কিছু একটা পড়ার শব্দ হসকচিয়ে পেছনে ফিরে তাকালো ছেলেটা। এরপর বিছানার দিকে তাকাতেই চোয়াল জোড়া শক্ত করে ফেলল। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ নজরে খানিকক্ষণ তাকিয়ে রইল অচেতন মুখটার দিকে। চোখে মুখে তার চরম বিরক্তি। এরপর তড়িৎ গতিতে চেঞ্জ করে দাঁতে দাঁত চেপে বেরিয়ে গেল ঘর থেকে। মেঘার হুঁশ ফিরল আয়রার ডাক শুনে। পিট পিট করে চোখ মেলে তাকাতেই দেখল এর পাশে দাঁড়িয়ে আয়রা সমানে ঢেকে যাচ্ছে। চোখ দুটো মেলে খানিকক্ষণ মটকা মেরে পড়ে রইল মেঘা। মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কি হয়েছে বোঝার জন্য কিছুক্ষণ চুপচাপ পড়ে রইল। এরপর জ্ঞান হারানোর আগ মুহূর্তেই কথা মনে পড়তেই হুড়মুড়িয়ে উঠে বসল মেঘা। আয়রা চিন্তিত কণ্ঠে বলল, আরে আপু, তোমাকে বলেছিলাম 3 নাম্বার রুমে ঢুকতে, তুমি 4 নাম্বার রুমে ঢুকেছো কেন? এটা কার রুম আয়রা? প্রেম ভাইয়ার রুম এটা। তুমি আর কোনো রুম খুঁজে পেলে না? ভাগ্যিস ভাইয়া বাসায় নেই। জলদি চলো এখান থেকে, ভাইয়া চলে আসলে ক্লোজকারি হয়ে যাবে। এদিকে মেঘা পুরোই হতভম্ব। আয়রার কোনো কথাই যেন কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। প্রেম ভাইয়া নামটা কর্ণকুহরে পৌঁছাতে শরীর জমে বরফ হয়ে গেছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। প্রেম নামটাই মেঘার জন্য আতঙ্ক। সেই ছোটবেলা থেকে কোনো কারণ ছাড়াই মেঘের সাথে একটা শত্রুতার সম্পর্ক তৈরি করে নিয়েছে প্রেম নামক এই মহামানব। সম্পর্কে নিজের মামাতো ভাই হলেও মেঘার মনে হয় এই লোকটা ওর জাত শত্রু। অবশ্য শত্রু সে এমনি এমনি ভাবে না, এর পেছনেও বেশ কিছু কারণ আছে। মেঘার মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। প্রেম নিজের বাবা মায়ের সাথে বাংলাদেশ বেড়াতে গেছিল।
মেঘা তখন খুবই ছোট, এই আনুমানিক 6 কি 7 বছরের হবে। বিদেশ থেকে আসা মামাতো ভাইকে দেখার জন্য প্রেমে আগে পিছে সব সময় ঘুরঘুর করত। প্রেম একা একা ঘরে থাকা অবস্থায় মেঘা দরজায় উকি দিয়ে হাতের ইশারায় কাছে আয় বলে ডাকতো। ছোট্ট মেঘা কাছে আসলে চটাস চটাস করে দুটো চড় মেরে দিত। মার খেয়ে মেঘা যখন ভ্যা ভ্যা করে কাঁদত, তখন সেই কান্না আবার ভিডিও করে নিত প্রেম। মেঘার ভাবনায় আবারও ছেদ ঘটল আয়রার ডাকে। আয়রা সামান্য ধাক্কা দিয়ে বলল, এত কি ভাবছো তুমি? তাড়াতাড়ি চলো আমার সাথে। নিজের ঘরে কারো প্রবেশ ভাইয়ের একদম পছন্দ নয়। সেখানে কেউ তার বিছানায় শুয়েছে দেখলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে নেবে। হয়তো আজকে ব্যাগপত্র নিয়ে রওনা হবে শিউলের পথে। আয়রার কথায় মেঘা আরও বেশি চিন্তায় পড়ে গেল। যার ঘরে কেউ ঢুকলো বাড়ি মাথায় তুলে নেয়, তাই প্রাইভেট পাঠ দেখার অপরাধে কি করবে সে? এবার কি ছোটবেলার মতো দুটো চড় থাপ্পড় দিয়ে সে ক্যান্ত হবে, নাকি আরও কঠিন কোনো শাস্তি দেবে? বিদেশের মাটিতে প্রথম দিনই কি সাপের লেজে পা দিল মেঘা? মনের ভেতর এক প্রকার আতঙ্ক কাজ করছে মেঘার। অবস্থিতে মন প্রাণ হৃদয় আষ্টপৃষ্ট জড়িয়ে ধরেছে। এতগুলো বছর পর প্রেমের সাথে দেখা, অথচ প্রথম দেখাটাও কেমন যেন গোলমেলে হয়ে গেল। প্রেমে এহসান ও সেনা কলা অ্যাটিটিউডের ডিব্বা, সে কি বিষয়টা সহজভাবে নেবে? ভাবতে ভাবতে দোতলার স্বচ্ছ কাছে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো মেঘা। ডাইনিং টেবিলে সবাই বসে অপেক্ষা করছে মেঘার জন্য। নিচে নামতে পরশ এহসানের দেখা সকল চিন্তা ভাবনা মাথা থেকে বেরিয়ে গেল মেঘার। সে ছুটে চলে গেল নিচে। দীর্ঘ 8 বছর পর ভাগ্নিকে পেয়ে মাত্রাতিরিক্ত খুশি দেখল পরশ এহসানকে। তিনি টেনে মেঘাকে নিজের পাশের চেয়ারে বসালেন। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার মামুনি তো অনেক বড় হয়ে গেছে। তোমার বাবা মা কেমন আছে? ভালো আছে মামা। মা তো সারাদিন তোমার কথা বলে। হ্যাঁ, শুধু বলা পর্যন্তই, ভাইয়ের কাছে তো আর আসবে না, শুধু দূর থেকে স্মরণ করবে। ভদ্রলোকের কণ্ঠ ছিল স্পষ্ট অভিযোগের রেশ। চোখের মনেতে ভেসে উঠল একমাত্র বোনকে দেখার ব্যাকুলতা। খুব অল্প বয়সে বাবা মাকে হারান তিনি। তখন থেকেই ছোট বোনটাকে বুকে আগলে ধরে বড় করেছেন। যোগ্য পাত্রের হাতে বোনের দায়িত্ব তুলে দিয়ে পাড়ি জমিয়েছেন কোরিয়ার পথে। এরপর যত সময় এগিয়ে গেল, ভাই বোনের মধ্যে কেবল দূরত্বই তৈরি হলো। সংসারে মায়াজালে জড়িয়ে এখন কেবল ফোনে কথা হয় মাত্র। দেখা সাক্ষাৎও কমে গেছে বহুগুণ। পরশ এহসানের মালিন মুখটা দেখে মুখের হাসি উবে গেল মেঘার। সে আলতো করে মামার একটা বাহু জড়িয়ে ধরে বলল, মন খারাপ করে না তো মামা? আমাকে একবার এখানে সেটেল হতে দাও। এরপর বাবা মা দুজনকেই কোরিয়া নিয়ে আসব। এরপর থেকে আমরা সবাই এখানেই থাকব। তুমি খুশি হবে তো? ভদ্রলোকের ঠোঁটের কোণে এক চিলতা হাসি দেখা গেল। তিনি আদুরে ভঙ্গিতে মেঘার মাথায় হাত বুলিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে স্বচ্ছ কাছের সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল প্রেমকে। আচমকা সবাই ভূত দেখার মতো চমকিত দৃষ্টিতে তাকালো সিঁড়ির দিকে। সকলের দৃষ্টি অনুসরণ করে মেঘাও চাইল সেদিকে। সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে প্রেমকে। পরনে কালো রঙের হুডি, সেই সাথে কালো জিন্স, কানে হেডফোন লাগিয়ে নজর ফোনের দিকে স্থির রেখেছে। সিঁড়ির প্রতিটি ধাপে লম্বা চুলগুলো পুরো কপাল জুড়ে দোল খাচ্ছে। ক্লিনি শেপ গালটা স্বচ্ছ কাচের মতো চকচকে। যদিও ছেলেদের সাধারণ খোঁচা খোঁচা দাড়িতে বেশি মানায়, তবে প্রেমের এই লুকটাও যেন ওর সাথে মারাত্মক সেট হয়েছে। সকলের ভাবনার মাঝেই প্রেম ধূপধাপ কদম ফেলে চলে এলো নিচে। একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়ল সেখানে।
নজর জোড়া তখনও মোবাইল স্ক্রিনে নিবন্ধ। হাব ভাব দেখে মনে হচ্ছে সে এই মুহূর্তে ভিডিও গেম খেলার ব্যস্ত। দিলরুবা বেগম স্বাভাবিকভাবেই এক বাটি স্যুপ এগিয়ে দিলেন প্রেমের সামনে। সেকেন্ডের ব্যবধানে বাটিটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল প্রেম। আইসক্রিম কাঁচ ভাঙার শব্দে চমকে উঠল উপস্থিত সকলে। দিলরুবা বেগম শক্ত কণ্ঠে বললেন, এসব কী ধরনের বিহেভিয়ার প্রেম? তুমি খাবার ফেলে দিলে কেন? প্রেমের বেপরোয়া জবাব। প্রেম এহসান কাউকে কৈফিয়ত দেন না। তুমি দিন দিন বেয়াদবির মাত্রা ছাড়িয়ে যাচ্ছ প্রেম। মায়ের সাথে কেউ এমন বিহেভ করে? এ পর্যায়ে চেয়ার লাথি মেরে উঠে দাঁড়ালো প্রেম। তলোয়ারের মতো ধারালো নজরে তাকালো দিলরুবা বেগমের দিকে। গলা ছেড়ে চেঁচিয়ে উঠে বলল, আপনি বোধহয় নিজের পরিচয় ভুলে যাচ্ছেন। আপনি কেবলমাত্র আমার বাবার দ্বিতীয় স্ত্রী, কিন্তু আমার মা আপনি নন। ভবিষ্যতে কোনোদিন নিজেকে আমার মা বলে দাবি করবেন না। এই অধিকার আমি আপনাকে দেইনি। কাট কাট কণ্ঠে কথাগুলো বলেই ধূপধাপ কদম ফেলে চলে গেল সোজা দোতলায়। পরশ এহসানের বুক চিরে বেরিয়ে এলো এক লম্বা দীর্ঘশ্বাস। দিলরুবা বেগম নিজের স্বামীর দিকে তাকিয়ে বললেন, আপনি কিছু বলবেন না? আপনার ছেলে এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করে গেল। দোষটা সবার আগে তোমার রুবা। বাহ, এখানেও আমি দোষী। অবশ্যই তুমি দোষী। তুমি খুব ভালো করে জানো প্রেম তোমাকে পছন্দ করে না। ওর আশেপাশে তোমার অবস্থান সহ্য করতে পারে না। এ বাড়িতে আসলে ওর খাবার আয়রা অথবা সার্ভেন্ট সার্ভ করে। তাহলে আজ এমন কি হলো যে তুমি নিজে থেকে ওকে খাবার সার্ভ করতে গেছো? তুমি জানোই তোমার হাতের খাবার প্রেম খাবে না। তাহলে কেন করলে এমন? আমি তো ওর ভালোর জন্যই। তুমি এবার অন্তত দয়া করো রুবা। প্রেমের ভালো তোমার চাইতে হবে না। ওর ভালো মন্দ ভাবার জন্য আমি আছি। ছেলেটা আমার বছরে এই একটা দিন বাড়িতে আসে, সেটাও তোমার সহ্য হচ্ছে না। এখন এই মাঝরাতেই ছেলেটা বাড়ি ছেড়ে চলে যাবে হয়তো। দিলরুবা বেগমকে মাঝপথে থামিয়ে দিয়ে কথাগুলো বললেন তিনি। এরপর ধুর করে উঠে সোজা নিজের রুমের দিকে পা বাড়ালেন। আপাতত খাওয়া রুচি হারিয়ে গেছে তার। পারিবারিক এই কলহল মনটাকে দিন দিন বিষিয়ে তুলছে। স্বামীকে চলে যেতে দেখে রাগে ফুঁসে উঠলেন দিলরুবা বেগম। দাঁত কটমট করতে করতে তিনিও পা বাড়ালেন গেস্ট রুমের দিকে। মিনিটের ব্যবধানে পুরো ডাইনিং জুড়ে পিনপতন নীরবতা ছড়িয়ে পড়ল। টেবিলে বর্তমানে কেবল আয়রা আর মেঘাই অবশিষ্ট আছে। একটা ছোট্ট করে দম নিয়ে আয়রার দিকে তাকালো মেঘা। চঞ্চল মেয়েটা কেমন যেন শান্ত নদীর মতো চুপ হয়ে গেছে। আয়রার কাঁধে আলতো করে হাত রেখে মেঘা প্রশ্ন করলো, ব্যাপারটা কি হলো বলতো আয়রা? হঠাৎ করে বাড়িতে ঝড় হয়ে গেল কেন? নতুন কিছু নয় আপু। জ্ঞান হওয়ার পর থেকেই ভাই আর মায়ের মধ্যে লড়াই হতে দেখেছি। সৎমা কি না, এজন্য হয়তো ভাইয়া মেনে নিতে পারে না। মায়ের জন্যই ভাইয়া এই বাসায় থাকা বন্ধ করে দিয়েছে। বুসান থেকে অনেকটা দূরে সেই শিউলে ফ্ল্যাট নিয়ে একা থাকে। আজ বড় মায়ের মৃত্যু বার্ষিকী। বছরে এই একটা দিনই ভাইয়া এই বাড়িতে আসে। এরপর মায়ের সাথে কোনো না কোনো ঝামেলা হয়ে সেই রাতেই আবার শিউলে ফিরে যায়। এভাবেই চলছে সব কিছু। আমরা এগুলো তো অভ্যস্ত। কথাগুলো একদমই বলে শেষ করলো আয়রা। বলতে বলতে মলিন মুখটা আরো বেশি মলিন হয়ে গেল মেয়েটার। মেঘা কিছুক্ষণের জন্য একেবারে চুপ হয়ে গেল। পরশ এহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে প্রেমের শুরু থেকেই ঘোর আপত্তি ছিল। এই নিয়ে বাবা ছেলের মধ্যে চরম মনমালিন্য হয়েছে। এই খবর মেঘা সহ মেঘার পুরো পরিবার জানে।
পরশ এহসানের দ্বিতীয় বিয়ে প্রেম মেনে নিতে পারেনি, আর না মেনে নিতে পেরেছে দিলরুবা বেগমকে। নিজের মায়ের জায়গা অন্য কেউ দখল করার পর থেকে প্রেম বেপরোয়া, উগ্র আর চরম বেয়াদবে পরিণত হয়েছে। মেঘা ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু সম্পর্কগুলো যে পূর্ব তুলনায় আরও বেশি অবনতি ঘটেছে সেটা মেঘার ধারণার বাইরে ছিল। ভাবতে ভাবতে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল মেঘা। ঠোঁট উল্টো কিছু একটা ভাবলো, এরপর উঠে অন্য একটা বাটিতে খানিকটা রামিয়ন, কোরিয়ান লুডুস নিয়ে পা বাড়ালো দোতলার পথে। পেছন থেকে আয়রা চেঁচিয়ে উঠল, কোথায় যাচ্ছ তুমি? তোর বেয়াদব ভাইকে আদব শেখাতে। বলতে বলতে সোজা দোতলায় পৌঁছে গেল মেঘা। এক হাতে লুডুসের বাটি ধরে অন্য হাতটা নক করার উদ্দেশ্য দরজায় রাখলো। দরজা লক করা না থাকায় হাত রাখতেই দুম করে খুলল গেল দরজাটা। আচমকা দরজা খুলে যাওয়ার ভয়ে খানিকটা কেঁপে উঠল মেঘা। সঙ্গে সঙ্গে কেউ একজন টেনে মেঘাকে ভেতরে ঢুকিয়ে দিল। টানটা জোরে লাগায় পায়ের ভারসাম্য হারালো মেঘা, যার ফলাফল স্বরূপ গরম গরম রামিয়নের বাটিটা ছিটকে পড়ল টাইলসের ঝকঝকে ফ্লোরে। মেঘার পিঠ ঢেকল শক্ত দেয়ালের সাথে। ঘটনা আইসক্রিমতায় ভরকে গেল মেঘা। পরিস্থিতি বুঝতে পিট করে চাইল। সহসাই চোখের সামনে ধরা দিল প্রেমের লাল হয়ে যাওয়া রাগী চেহারা। দেওয়ালের দুই পাশে হাত রেখে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিয়েছে মেঘাকে। কণ্ঠ হতে ঝরছে ক্রোধের স্ফুলিঙ্গ। কেন এসেছিল এখানে? ঘটনা আশঙ্কায় হকচকিয়ে গেছে মেঘা। কণ্ঠনালী ভেদ করে কোনো আওয়াজও যেন বের হতে চাইছে না। বহু কষ্টে টেনে টেনে বলল, খাবার দিতে এসেছিলাম। এই রুমে কেন এসেছিস সেটা জানতে চাইনি। কোরিয়াতে কেন এসেছিস সেটা জানতে চেয়েছি। কি উদ্দেশ্য তোর? সব হারিয়ে তো আমি নিশ্চয়ই নতুন করে কেউ কেড়ে নিতে এসেছিস তুই। প্রেমের এমন আজব প্রশ্ন শুনে মাথা ঘুরে উঠল মেঘার। ভেতরে ভেতরে কিছুটা অপমান বোধ করল। এই লোকটা কি কোনোভাবে মেঘাকে লোভী ভাবছে? ভাবনাটা মাথায় আসতেই মেঘা ফুঁসে উঠে জবাব দিল, আপনার সম্পদের ওপর ভাগ বসাতে আসিনি আমি। নিজের নিশ্চিন্ত একটা ক্যারিয়ার গড়তে এসেছি শুধু। ভার্সিটিতে ভর্তি প্ল্যান, একটা পার্ট টাইম জব পেলে এই বাসা থেকে চলে যাব। আজীবন থাকবো না এখানে। আমার অনুমতি ছাড়া আমার ঘরে কেন এসেছিলেন? মেঘা নিজের কথা শেষ করার আগে প্রশ্নটা করে বসল প্রেম। এ পর্যায়ে কিছুটা থমকে গেল মেঘা। খানিকটা লজ্জাবোধ চারিদিক থেকে ঘিরে ধরল মেঘাকে। সেই অনাকাঙ্ক্ষিত দৃশ্যের কথা মনে করে হাত সাফ করে উঠল ভেতরটা। খানিকটা লজ্জা নিয়ে বলল, তখনকার জন্য সরি। আমি আসলে ইচ্ছা করে কিছু দেখিনি। কি দেখেছিস তুই? আর কতটুকু দেখেছিস? একের পর এক প্রশ্নে নাজেহাল হয়ে গেল মেঘা। লজ্জাবোধে কান দুটো জ্বলতে শুরু করেছে। তার উপর প্রেম এতটা কাছাকাছি আসায় বুকের ভেতর টিপ টিপ আওয়াজে বেড়ে গেছে। মেঘা হাঁসফাঁস করে উঠে বলল, কিছু দেখিনি, প্লিজ সরুন, আমার হাঁসফাঁস লাগছে। প্রেম ততক্ষণ সরল না, মুখ থেকে কোনো কথা বের করল না। স্টোরুস মতো কাটকাট হয়ে দাঁড়িয়ে রইল সেভাবেই, চোখের দৃষ্টি কাছের মতো স্বচ্ছ, সমুদ্রের ন্যায় গভীর। চোখ দুটোতে কত শত না বলার কথা। মেঘার এলোমেলো চোখের দৃষ্টি আটকে গেল সেই স্বচ্ছ দুই চোখে। বোঝার চেষ্টা করলো চোখের পাতায় ভাসতে থাকা শব্দগুলো, তবে কিছু বুঝে ওঠার আগেই আচমকা প্রেমের চেহারার রং বদলে গেল। চোয়াল জোড়া শক্ত করে কাটকাট কণ্ঠে বলল, আউট, তোর মুখ যেন আমি দ্বিতীয়বার না দেখি। প্রেমের এই হুটহাট মুড সুইং দেখে হকচকিয়ে গেল মেঘা।
কিছু বলতে মুখ খুলবে তার আগেই এক প্রকার ধাক্কা মেরে মেঘাকে বের করে দিল নিজের ঘর থেকে। সঙ্গে সঙ্গে শব্দ করে দরজা আটকে দিল। প্রেমের এই কঠোর আচরণ মনের বেশ গভীরে দাগ কাটল মেঘা। এমন কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দেওয়ার কি আছে? এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের আচরণ? রাগে দুঃখে হন হন করে নিজের জন্য বরাকৃত রুমের দিকে চলে গেল মেঘা। এই লোকটা আসলেই বেয়াদব। একে কেউ ভালো করতে পারবে না। কিছুক্ষণ সময় কেটে গেল পিনপতন নীরবতায়। ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা রামিয়ানের দিকে কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে রইল প্রেম। চোখে মুখে কেমন যেন পাগলাটে, অস্বাভাবিক লাগছে। মুহূর্তেই ব্যবধানে এক হাঁটু মুড়ে নিচে বসলো। এক পাশে পড়ে থাকা চপস্টিকটা হাতে নিয়ে ফ্লোরে পড়ে থাকা রামিয়ান লুডুস তুলে মুখে পুরে নিল। সঙ্গে সঙ্গে তৃপ্তি সহকারে চোখ দুটো বন্ধ করে নিল প্রেম। যেন জীবনে প্রথম কোনো সুস্বাদু খাবারের সন্ধান পেয়েছে সে। এত মজাদার খাবার সে এর আগেও কোনোদিন খায়নি। অদ্ভুতভাবে ফ্লোরে পড়ে থাকা পুরো লুডুসটাই খেয়ে নিল প্রেম। শেষ পর্যায়ে তৃপ্তির ঢেকুর তুলে বলল, ইট ইজ টু ম্যাচ টেস্টি। রাত তখন গভীর। টিকটিক করে চলতে থাকা ঘড়ি কাঁটা ছুঁয়ে দিয়ে গেছে রাত 3টার ঘর। এসির নিচে নরম বিছানার ছোঁয়া পেয়ে আরামে ঘুমিয়ে আছে মেঘা। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা এই মুহূর্তে গভীর ঘুমে বিভোর। এই মাঝরাতে গভীর প্রহরে আচমকাই মেঘার ঘরে আগমন ঘটল কোনো ব্যক্তির। ডিম লাইটের লাল আলোয় পুরুষালী আবছা ছায়া দেখা গেল শুধু। ছায়াটা ধীরে সুস্থে এগিয়ে এলো ঘুমন্ত মেঘার দিকে। বিছানার কাছাকাছি আসতে ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ল। কয়েক সেকেন্ডে তাকিয়ে রইল মেঘার মুখের দিকে। ঘুমের মাঝে কপালে কয়েকটা ভাঁজ পড়েছে মেঘার। মনে হচ্ছে মারাত্মক সিরিয়াস কোনো স্বপ্নে দেখছে মেয়েটা, এবং স্বপ্নটা যে মোটেও সুখবর নয় সেটা মেঘার মুখের ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে। ছায়াটা হঠাৎ করেই ঝুঁকে গেল মেঘার দিকে। মেঘার গলায় পড়ে থাকা ছোট্ট লকেটটা নিয়ে কিছু একটা করলো। শোনা গেল অত্যন্ত ঠান্ডা এবং নিচু আওয়াজ। মাই হার্ট। দূর থেকে শাস্তি কম হচ্ছিল বুঝি, তাই চূড়ান্তভাবে পুরাতে কাছে চলে এসেছিস। বিগত 8 বছরে তোর দহনে অনেক তোর পেছি আমি। জ্বলতেছি জ্বলতেছি, কয়লা হয়ে গেছি সেই বুক। বিগত 8 বছরে তোর দহনে অনেক পুড়েছি আমি, জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে এই বুক। এবার আমার পালা। আগামী 8 বছর তুই আমার চেয়ে দ্বিগুণ তোর পারবি। আই প্রেমিস হার্ট। মুহূর্তে হালকা নড়াচড়ে উঠল মেঘা। ঘুমের মাঝেই কেমন যেন অবস্থিত হচ্ছে তার। হাফ লাগছে ভীষণ। মেদহীন উদরে আঙুলে আলতো ছোঁয়া অনুভব হচ্ছে। এই অদ্ভুত অনুভূতিগুলো মেঘার ছটফটানি বাড়িয়ে দিল বহুগুণ। অবস্থিতে ঘুমটা ছুটে গেল ততক্ষণ। সঙ্গে সঙ্গে লাফিয়ে শোয়া থেকে উঠে বসল মেঘা। চোখ মেলে চিৎকার করে উঠল, কে কে এই ঘরে? কিন্তু আশ্চর্য, পুরো ঘরে এক মেঘা ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। অথচ মেঘা একটু আগে এই ঘরে দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি স্পষ্ট অনুভব করেছে। সেকেন্ডের ব্যবধানে কোথায় গেল সে? তবে কি পুরোটাই মেঘার স্বপ্ন ছিল? ভাবতে ভাবতে আবারও সোজা হয়ে শুয়ে পড়ল মেঘা। পায়ের নিচে থেকে কমফোর্টটা নিয়ে মাথা সহ মুড়ি দিয়ে শুলো। মেঘার ছোট থেকে ভূত প্রেতের চরম ভয়। এই বিদেশের মাটিতেও ভূত প্রেত আছে নাকি? এত আজব ব্যাপার স্যাপার। সকাল থেকে প্রেমের কোনো হদিস পাওয়া গেল না। পুরো বাড়িতে লোকটার ছায়া পর্যন্ত নেই। যেন ভোরের আলো ফোটার আগে আশিরের শক্তি বলে অদৃশ্য হয়ে গেছে। অবশ্য প্রেমের এমন উঁচু নিচু স্বভাবের সাথেও এ বাড়ির সকলে বেশ পরিচিত নয় কেবলমাত্র মেঘা। এই প্রেম নামক মানুষটাকে মেঘার কাছে অদ্ভুত একটা জন্তু জানোয়ারের মতো হয়, যার দেহের প্রতিটি শিরা উপশিরায় রাগ জেদ অহংকার আর বেপরোয়া স্বভাবে পরিপূর্ণ। মেঘার আকাশ পাতাল ভাবনায় ভাটা পড়ল পরশ এহসানের গলায় আওয়াজ শুনে। আজ সকাল সকালই বাড়িতে গুরুত্বপূর্ণ আলোচনা আসার
আসর বসেছে। মেঘার ভার্সিটিতে ভর্তি নিয়ে মূলত এই আলোচনা সভায় আয়োজন। শুরু থেকে ভার্সিটিতে ভর্তি এবং কোরিয়াতে নিজের শক্তপোক্ত একটা জায়গা তৈরি করা নিয়ে খুব বেশি চিন্তিত মেঘা। মেঘার এই আকাশ সমান চিন্তাকে কয়েক ধাপ উপরে উঠিয়ে দিতে মেঘার ভর্তি নিয়ে আলোচনা শুরু করলেন পরশ এহসান। আলোচনায় এক পর্যায়ে উঠে আসলো গুরুত্বপূর্ণ এক সমস্যার কথা। মেঘার চান্স হয়েছে সিওল ন্যাশনাল ইউনিভার্সিটিতে, কিন্তু সমস্যাটা হলো পরশ এহসানের বাসা এবং বিজনেস দুটোই বুসানে। বুসান থেকে সিওল ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেন বেশ অনেকক্ষণ সময় লেগে যায়। এক্সপ্রেস বাসে গেলে সাধারণত 5 ঘন্টার সময় লাগে, প্রাইভেট কারও গেলে 4 থেকে 5 ঘন্টার সময়। রাস্তায় ট্রাফিক থাকলেও সময় আরও একটু বেশি লেগে যায়, অর্থাৎ যাওয়ার এবং ফিরে আসায় মিলে দিনে 10 ঘন্টা সময় বাসেই কেটে যাবে। প্রতিদিন এত দূরে রাস্তায় যাতায়াত করা সত্যি সম্ভব নয়। সব দিকে বিবেচনা করার পরশ এহসান বললেন, সুভাষ থেকে সিওল প্রতিদিন যাতায়াত করা সম্ভব নয়। ভার্সিটির আশেপাশে কোথাও থাকার ব্যবস্থা করতে হবে, সাথে একটা পার্ট টাইম জবেরও ব্যবস্থা করতে হবে মামা। আমি কারোর ওপর নির্ভর করে চলতে চাই না। মেঘার কথা শুনে পৌর কপালে 2-3টা ভাঁজ পড়ল ভদ্রলোকের। পরশ এহসান ভরাট কণ্ঠে বললেন, আমি থাকতে তোমার জবের কি প্রয়োজন? প্রয়োজন আছে মামা। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি ছাড়া ওনাদের আগে পিছনে আর কেউ নেই। বাবার বয়স হয়ে যাচ্ছে, বৃদ্ধ বয়সে ওনাদের একমাত্র সম্বল হব আমি। তাই আমি চাই আগে থেকেই নিজের পায়ের নিচে মাটি শক্ত করতে। আমি নিজের প্রচেষ্টায় সামনে আগাতে চাই মামা, কারো সাহায্য নিয়ে চলতে চাই না। পরশ এহসান সন্তুষ্টির চোখে তাকালেন নিজের ভাগ্নির দিকে। মেয়েটা বড্ড বেশি ভালো। এই কথাগুলোই তার প্রমাণ। তিনি শান্ত কণ্ঠে বললেন, সেটা না হয় বুঝলাম মামুনি, কিন্তু ভর্তি থেকে শুরু করে তোমার থাকার জায়গা এবং জব পেতে পেতে প্রায় সপ্তাহ পার হয়ে যাবে, তার বেশিও সময় লাগতে পারে। ততদিনের জন্য থাকার একটা ব্যবস্থা করতে হবে। এই পর্যায়ে মেঘাকেও বেশ চিন্তিত দেখালো। অচেনা জায়গায় সবকিছু সে একাই ম্যানেজ করবে কিভাবে? ভাইয়ার বাসায় থাকলে কেমন হয়? ওই ভার্সিটি তো ভাইয়ার বাসার সাথেই। আচমকা আয়রার কথায় ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে চাইল দুজন। আয়রা উৎসুক কণ্ঠে বলল, মাত্র কয়েকদিনেরই তো ব্যাপার। আই থিঙ্ক ভাইয়া মানা করবে না। তাছাড়া এ ভার্সিটি থেকে ভাইয়াও লেখাপড়া করেছে, ভাইয়ার ভালো চেনা পরিচিত আছে সেখানে। পরশ এহসান মেয়ের কথার সঙ্গে সহমত পোষণ করলেন। নতুন জায়গায় হুট করে আলাদা বাসায় একা থাকার চেয়ে প্রেমের কাছে গিয়ে কিছুদিন থাকা ভালো। তাছাড়া ওখানে থাকলে প্রেমের ওপর একটা দায়িত্ব থাকবে। পরশ এহসান চিন্তিত হয়ে বসে থাকতে পারবেন। তিনি দ্রুত মাথা জাগিয়ে বললেন, হ্যাঁ ঠিক, এটাই বেস্ট হবে। এরপর কোনো অ্যাপার্টমেন্টে ম্যানেজ হয়ে গেলে তুমি সেখানে শিফট করো, সমস্যা নেই তো। তাছাড়া প্রেম যে বাসায় থাকে সেটা যথেষ্ট বড়। আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। এ পর্যায়ে একরাশ অবস্থিতে আষ্টপৃষ্ঠ জড়িয়ে ধরল মেঘাকে। প্রেম নামটা শুনলেই বুকের ভেতর ধুকপুক করে মেঘার। হয়তো ছোটবেলার তিক্ত স্মৃতিগুলোর কারণে অকারণে ঠাস ঠাস করে মারা থাপ্পড়গুলো এখনো মিউজিকের মতো মেঘার কানে বাজে। সেখানে একই বাড়িতে একই লোকটার সাথে থাকতে হবে ভাবতেই বুকের ভেতর হাঁসফাঁস করে উঠল মেঘার। কিন্তু উপায় নেই। এই মুহূর্তেই প্রেম ছাড়া মেঘার কোরিয়াতে টিকে থাকা মুশকিল। তাই অগত্যায় যাওয়ার জন্য রাজি হয়ে গেল সে। সময়টা তখন মধ্য দুপুর। পরশ এহসানের সাথে বুসান থেকে বেশ খানিকটা দূরে একটা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে হাজির হলো মেঘা।
গাড়ি থেকে নেমে আশেপাশে একবার নজর বুলালো। বাড়িটা চোখে ঝলসে দেওয়ার মতো নিখুঁত সুন্দর। কাছের দেওয়ালগুলো দিনের আলোয় মূল্যবান হীরার মতো চকচক করছে। এই বিশাল বড় ডুপ্লেক্স বাড়িটা একা একটা মানুষের থাকার জন্য একটু বেশি বড়। পরশ এহসান আগে থেকে মেইন ডোরে পাসওয়ার্ড জানতেন, সুতরাং ব্যস্ত হাতে টপাটপ পাসওয়ার্ড টাইপ করে ভেতরে চলে গেলেন। পুরো বাড়িটা আপাতত খালি। প্রেম তো দূরের কথা, বাড়িতে একটা সার্ভেন্ট পর্যন্ত নেই। বিষয়টা বেশ ভাবিয়ে তুলল মেঘাকে। লোকটা সম্পূর্ণ একাই থাকে নাকি? রান্না বান্না সহ বাড়ির অন্য কাজ তাহলে কে করে? ভাবনার মাঝে পরশ এহসান মেঘার লাকেশটা ড্রয়িং রুমে দেখে বললেন, প্রেম এ সময় বাড়িতে থাকে না। মানে দিনে পুরোটা সময় ও বাইরে থাকে। বাড়ি ফিরবে সন্ধ্যার পর। তুমি এখানে নিজের মতো করে থাকতে পারো। এখন রেস্ট নাও মামুনি, আমার আবার অফিসে যেতে হবে। রাতে ফ্রি হয়ে তোমার সাথে কথা বলে নেব। মেঘা উপরে নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বাধ্য ভাগ্নির মাথায় হাত বুলিয়ে দিয়ে পরশ এহসান দ্রুত কদমে প্রস্থান নিলেন সেখান থেকে। তিনি চলে যেতেই মেঘা গোলগাল চোখে পুরো বাড়িতে একবার নজর বুলালো। বাড়িটা প্রয়োজনীয় তুলনায় একটু বেশি বড়, তবে বাইরের থেকে বাড়িটা যতটা সুন্দর দেখা যায়, ভেতরের অবস্থা ঠিক ততটাই করুণ। এই যেমন বিশাল বড় ড্রয়িং রুমে এক সেট সোফা পড়ে আছে অনাদরে, অবহেলার কারণে সোফার কুশল গুলো কোনোটাই জায়গা মতো নেই। তার উপর সোফা জুড়ে হেডফোন এবং এলোমেলো জামা কাপড় নিয়ে ভর্তি। সোফা থেকে সামনাসামনি 2-3 হাত দূরে একটা বড় মাপের টিপির পাশেই দেওয়ালের সাথে লাগোয়া একটা বুক স্লভ। তাতে অসংখ্য বইয়ের জায়গা মিলেছে বটে, তবে কোনোটাই সাজানো নয়। তার খানিকটা দূরে ডিভান এবং একটা টেবিল রাখা। ডান দিকে বড় সড়ো একটা ডিজাইনের টেবিল রয়েছে, তাতে আবার একটা মাত্র মনিটর রাখা। মনিটরের সামনে গেমিং চেয়ার। মেঘার মাথায় ঢুকলো না, এই একটা মাত্র মনিটরের জন্য এত বড় টেবিলে কি প্রয়োজন? সেদিকে থেকে নজর ঘুরিয়ে মনিটর রাখা টেবিলের বিপরীত দিকে তাকালো মেঘা। একটা কুচ্ছ কাছের দেওয়াল, ওপাশে সম্ভবত কিচেন হবে। মেঘা এগিয়ে গেল কিচেনের দিকে। কি আশ্চর্য, পুরো একটা ঘরের সমান কিচেন, অথচ সেখানে একটা ফ্রিজ ব্যতীত অন্য কিছু নেই। রান্নার জিনিসপত্র বলতে কেবল এলোমেলো ভাবে ছড়িয়ে রাখা কিছু ব্ল্যাক কফির কৌটা। এছাড়াও বাড়ির আনাচে কানাচে পড়ে আছে সিপিং রোপ, টেম্বল সহ আরও কিছু আদরকারী জিনিসপত্র। নাক মুখ কুচকে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল মেঘা। বিড়বিড় করে আড়ালো, হায় বোরিং, পুরো বাড়িটা এত প্রয়োজনীয় জিনিস দিয়ে ভর্তি কেন? এখানে কি আদৌ কোনো মানুষ থাকে? কোনো উত্তর মিলল না। চোখ মুখ কুচকে সব কিছু নিজ হাতে গোছাতে লেগে পড়ল মেঘা। সোফার ওপর ছড়িয়ে ছিটিয়ে রাখা জামা কাপড়গুলো সুন্দর মতো ভাঁজ করে এপাশে রাখলো। কুশনগুলো সুন্দর করে সাজিয়ে রাখলো। ও বাড়ি থেকে আসার সময় একটা কাঁচের জারও অ্যাকোয়ারিয়াম থেকে কিছু রঙিন মাছ নিয়ে এসেছিল মেঘা। কাঁচের গোল জারটা সে টি টেবিলের ওপর সাজিয়ে রাখলো। পানির মধ্যে লেজ নাড়িয়ে ভাসতে থাকা রঙিন মাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই অল্প সময়ের ব্যবধানে মাছগুলো মেঘার বন্ধু হয়ে গেছে। মেঘা ফ্লোরে হাঁটু মুড়ে বসে মাছগুলোর সাথে কথা বলতে শুরু করলো। কি পছন্দ হয়েছে নতুন বাড়ি? অবশ্য বাড়িটা সুন্দর হলেও বাড়ির মালিকটা সুন্দর নয়। এর জন্যই তো এত সুন্দর বাড়িটাকে গার্বেজ বানিয়ে রেখেছে লোকটা। তবে কোনো ব্যাপার না, আমি যখন নিজের একটা নির্দিষ্ট ঘর পেয়ে যাব, তখন তোদের জন্য সুন্দর একটা থাকার জায়গার ব্যবস্থা করব। তার আগ পর্যন্ত তোমাদের এখানে কিছুক্ষণ থাকতে হবে, বেশি না, এই সন্ধ্যা পর্যন্ত।
একতরফা কথা বলে উঠে দাঁড়ালো মেঘা। গোছগাছের বাকি কাজগুলো ঝটপট শেষ করে নিল। এলোমেলো বাড়িটা ঝটপট গুছিয়ে সবুজে নিঃশ্বাস ছাড়লো মেঘা। পুরো বাড়িতে আর একবার নজর বুলিয়ে দেখলো। গোছানোর পর এবার অন্তত বসবাসযোগ্য মনে হচ্ছে। এরপর ক্লান্ত ভঙ্গিতে দেহটা সোফায় ছেড়ে দিল সে। বাড়িতে প্রেম নেই, এবার অন্তত পাকনামি করে ভুলভাল রুমে ঢুকে যাওয়ার রিস্ক নেবে না মেঘা। তাই প্রেম না ফেরা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। সোফার সামনাসামনি রাখা বড়সড় টিভিটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। এরপর রিমোটটা নিয়ে টিভি অন করে একটা মুভি চালিয়ে দিল। সোফায় আয়ুষী ভঙ্গিতে গা এলিয়ে দিয়ে মুভিতে মনোযোগে স্থির করলো মেঘা। এই বোরিং জায়গায় সব কাটানোর জন্য একমাত্র টিভি ছাড়া আর কোনো গতি নেই। এইটুকু মেঘা বেশ বুঝতে পারছে। প্রেম যখন বাড়ি ফেরে তখন শিউলের বুকে সন্ধ্যা পেরিয়ে রাত নামতে শুরু করেছে। আলো আঁধারি অদৃশ্য লড়াইয়ে আলোকে হারিয়ে আধার পুরো ধরণীকে গ্রাস করতে শুরু করেছে। চারিদিকে তখন আবছা অন্ধকারে রাজত্ব। গলার কাছে শার্টের বোতাম এক হাতে খুলতে খুলতে বাড়িতে প্রবেশ করলো প্রেম। পরনে লেদার জ্যাকেটটা অন্য হাতে ঝোলানো। বাড়িতে ঢুকে সে গটগট পায়ে হাঁটা দিল দোতলার পথে। স্বচ্ছ কাছের সিঁড়িগুলো কয়েক ধাপ এগিয়ে আচমকাই কদম জোড়া থেমে গেল প্রেমের। ভুরুদ্বয় কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকালো সোফার দিকে। মুভি দেখতে দেখতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছে মেঘা। ঘুমে যে এই মেয়ের দিক দুনিয়ার হুঁশ নেই সেটা ও ছেড়ে রাখা হাত পা দেখে বোঝা যাচ্ছে। ওই অসময়ে নিজের বাড়িতে মেঘাকে দেখে হতভম্ব হয়ে গেল প্রেম। নিজের বাড়িতে মেঘার দর্শন পাওয়াটা ছিল প্রেমের জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘুমন্ত মেঘার দিকে কয়েক সেকেন্ড এক ধ্যানে তাকিয়ে রইল প্রেম। পরপরই পকেট হাতেরে ফোন বের করে ডায়াল করলো নিজের বাবার নাম্বারে। 2-3 বার রিং বাজতেই রিসিভ করলেন পরশ এহসান। প্রেম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, মেঘা এখানে কেন? বাবা, ন্যাশনালে চেঞ্জ হয়েছে মেঘার। আপাতত কিছুদিনও তোর ওখানেই থাকবে। তোমাকে জানতে বেশ কয়েকবার ফোন করেছি বাট তুমি রিসিভ করোনি। তো রিসিভ করা পর্যন্ত ওয়েট করা উচিত ছিল তোমার। আমার পারমিশন ছাড়া ওকে আমার বাসায় কেন রেখে গেছো? ডোন্ট বি সেলফিশ প্রেম। মেয়েটার এই শহরে আমরা ছাড়া আর কেউ নেই। ও কোথায় যাবে এই অচেনা জায়গায়? কিছুদিন ওকে তোমার বাসায় থাকতে দাও। আমার অফিসের ব্যবস্থা শেষ হলেই ওর জন্য আলাদা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দেব। ততদিন পর্যন্ত মেঘা তোমার দায়িত্ব। আশা করি এই দায়িত্বটা অন্তত তুমি পালন করবে। প্রেম কিছু বলার জন্য মুখ খুলেও বলতে পারল না। তার আগে টুট শব্দে ফোনটা কেটে গেল। বিরক্তিতে চল জোড়া শক্ত হয়ে গেল প্রেমের। কঠোর নজরে তাকালো ঘুমন্ত মেঘার দিকে। ততক্ষণ মেঘা ঘুমের মাঝে এক পাশ থেকে অন্য পাশে ঘুরতে লাগলো। যে না সোফা থেকে নিচে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে ছুটে এসে ধপ করে ধরে ফেলল প্রেম। প্যাকল চোখের জোড়াতে স্পষ্ট আতঙ্কে অত্যাধিক ভয় পেয়ে গেছে যেন। চওড়া বুকের চামড়া ভেদ করে হৃৎপিণ্ডটা টিপ টিপ শব্দে বাজতে শুরু করেছে। প্রেম চোখ দুটো বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। ফোনটা আবারও হাতে তুলে কোনো এক নাম্বারে ডায়াল করলো। কিসেপতি ভরাট কণ্ঠে বলল, আজ আমার বাসায় কেউ যেন না আসে। সবাইকে বারণ করে দে। অপর পাশের ব্যক্তি এতে সাত আসমান থেকে ঠাস করে জমিনে পড়ল যেন। অবাক কণ্ঠে বলল, বাট হোয়াট ব্রো? আজ রাতে তো আমাদের লেট নাইট পার্টি করার কথা। এরিনা অলরেডি তোর বাড়ির উদ্দেশ্য বেরিয়ে পড়েছে হয়তো। থামতে বল। যত দূর এসেছে সেখান থেকেই ফিরে যেতে বল। আজ কোনো পার্টি হচ্ছে না। বাট হয়েছেটা কি? এই তুই ঠিক আছিস তো? আর ইউ সিক ব্রো? ইউ আর ইরিটেটিং মি রিক।
ইউজলেস কথা আমার একদম পছন্দ নয়। জাস্ট ফোন রাখ। আজ কেউ যেন আমার বাড়ি ত্রিসীমানায় না আসে। এরপরও যে আসবে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রাগে কটমট করে কথাগুলো বলেই খট করে ফোনটা কেটে দিল প্রেম। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। চলবে।